আজকের কাহিনী মাইক নামের একজন লেখকের, যে জিনভূত এবং সৃষ্টিকর্তা একদমই বিশ্বাস করে না। এই মুহূর্তে সে তার সফল একটি বইয়ের ইন্টারভিউ দিতে এসেছে, যার নাম হলো 10 হন্টেড হোটেলস। এই বইটি লেখার আগে মাইক এমন 10টি হোটেলে গিয়েছিল যেখানে লোকেরা দাবি করে সেগুলো হন্টেড, অর্থাৎ ওই জায়গায় অলৌকিক ঘটনা ঘটে। সেই হোটেলগুলোর অভিজ্ঞতা নিয়ে সে এই বইটি লিখেছিল, আর এই কারণেই তার এই বই খুবই জনপ্রিয় হয়ে ওঠে। এই বইটি লেখার পর থেকেই লোকেরা দলে দলে তাকে মেসেজ করতে শুরু করে, যাতে সে গিয়ে তাদের হোটেলগুলোতে থাকে এবং সেখানকার প্যারানর্মাল অ্যাক্টিভিটিস অনুভব করে। বেশিরভাগ হোটেলই এমন ছিল যেখানে কোনো ভূতুরে কার্যকলাপ হতো না, তবে তারা তাদের বিজ্ঞাপনের জন্য মাইককে তাদের হোটেলে ডাকার চেষ্টা করত। তারপর আমরা মাইককে কিছু রিপোর্টারের সামনে দেখি, যেখানে একজন রিপোর্টার তাকে প্রশ্ন করে, আপনি এমন বই কেন লেখেন, আর এই কাজই বা আপনি কেন শুরু করেছেন? এর উত্তরে মাইক বলে, আমি শুধুমাত্র একটি কারণ খুঁজে বের করতে চাই যার মাধ্যমে আমার সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস জন্মায়। যাই হোক, এই ইন্টারভিউর পর মাইক সমুদ্রে সার্ফিং করতে যায়, আর সার্ফিং করার সময় হঠাৎ সে অন্যমনস্ক হয়ে যায়। এই সময় পেছন থেকে আসা এক বিশাল ঢেউ তার সার্ফিং বোর্ডটিকে উল্টে দেয়, আর সেই বোর্ড জুড়ে তার মাথায় আঘাত করে। এই আঘাতের কারণে মাইক সঙ্গে সঙ্গে জ্ঞান হারায়। এরপর সমুদ্রের ঢেউ তাকে ভাসিয়ে এনে তীরে ফেলে দেয়। কিছুক্ষণ পর মাইকে জ্ঞান ফিরে, কিন্তু তখনও সে পুরোপুরি সবকিছু বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই দূর থেকে একজন ব্যক্তি তার কাছে আসে, যে তাকে সাহায্য করতে যাচ্ছিল। কিন্তু তখনই মাইক কাশতে শুরু করে, আর তার মুখ থেকে পানি বের হয় এবং সে পুরোপুরি ঠিক হয়ে যায়। যদিও মাইক মৃত্যুকে খুব কাছ থেকে দেখে এসেছিল, কিন্তু তবুও সে খুব একটা আতঙ্কিত হয়নি, বরং আরামে সে একটি ক্যাফেতে যায়। তারপর সে লেটার বক্স থেকে কতগুলো চিঠি বের করে এবং সেগুলো পড়তে বসে। বেশিরভাগ চিঠি ছিল বিভিন্ন ধরনের নিমন্ত্রণপত্র, যেখানে মানুষজন মাইককে তাদের হোটেলে আমন্ত্রণ জানাচ্ছিল ইনভেস্টিগেশনের জন্য। সব চিঠি মাইকের কাছে হাস্যকর মনে হয়, শুধুমাত্র একটি ছাড়া। সেই চিঠি ডলফিন হোটেল থেকে এসেছে। চিঠির মধ্যে হোটেলের একটি ছবি ছিল এবং তার পেছনে লেখা, রুম নম্বর 1408-এ একদম যেও না। এইটা পরে মাইকের একটু কিউরিওসিটি হয় এবং তখনই সে সিদ্ধান্ত নেয় যে ডলফিন হোটেলে সে অবশ্যই যাবে। যাওয়ার আগে সে কিছু গবেষণা করে এবং জানতে পারে যে বহু বছর আগে 1938 সালে এই ফ্যাক্টরির মালিক ডলফিন হোটেলে 1408 নম্বর রুমে আত্মহত্যা করেন। তারপর থেকে সেই রুমে একের পর এক আত্মহত্যার ঘটনা ঘটতে থাকে। 10 থেকে 12 জন মানুষ অদ্ভুতভাবে সেই রুমে সুইসাইড করেন। এই কারণে কেউই সেখানে যেতে চাইতো না। মাইক যখন সেই রুমটি রিজার্ভ করার জন্য কল করে, তখন রিসেপশনিস্ট তাকে বলে যে আপনি 1408 নম্বর রুম ছাড়া অন্য যে কোনো রুম নিতে পারেন, কিন্তু আমরা সেই রুম কাউকে দিই না। এটি শুনে মাইক রেগে যায় এবং সে তার পাবলিশারকে কল করে বলে, যে করে হোক ডলফিন হোটেলে 1408 নম্বর রুম ম্যানেজ করো। পাবলিশার তার ক্ষমতা ব্যবহার করে সেই রুম মাইকের জন্য রিজার্ভ করিয়ে দেয়। কিন্তু এখানে যাওয়ার আগে মাইকেই প্রথমবার একটু নার্ভাসনেস অনুভব করছিল, যা আগে কখনো হয়নি। হোটেলে পৌঁছানোর পর সেখানকার ম্যানেজার তাকে তার অফিসে ডেকে পাঠান। মূলত তিনি কোনোভাবেই মাইককে 1408 নম্বর রুমে যেতে দিতে চান না। তিনি মাইককে বলেন, মিস্টার মাইক, আপনাকে $800 দামি বিয়ার বিনামূল্যে দেওয়া হবে যদি আপনি সেই রুমে না যান। মাইক বলে, আপনার এই উপহার আমাকে ওই রুমে যেতে বাধা দিতে পারবে না। তখন ম্যানেজার সিরিয়াস হয়ে মাইককে বলেন, আপনি জানেন তো সেখানে কতগুলো মৃত্যু ঘটেছে? মাইক উত্তর দেয়, হ্যাঁ জানি, 12টি। এটা শুনে ম্যানেজার বলেন, না, 12 নয়, টোটাল 56টি মৃত্যু ঘটেছে সেখানে, যার মধ্যে মাত্র 12টি প্রকাশিত হয়েছে, আর প্রতিটি মৃত্যুই ছিল আগের চেয়ে ভয়ানক। ভালো হবে যদি আপনি সেই রুমে না যান, আমি আরও একটি মৃত্যু দেখতে পারবো না। মাইক উত্তর দিয়ে, ভালো চেষ্টা ছিল আমাকে ভয় দেখানোর, কিন্তু আমি ভয় পাবো না। তারপর ম্যানেজার তার সামনে একটি ফাইল রেখে দেয়, যাতে সব মৃত মানুষদের বিস্তারিত তথ্য ছিল। প্রথম যে ব্যক্তি সেখানে আত্মহত্যা করেছিল সে নিজের গলা কেটে আত্মহত্যা করে, আর যখন তাকে খুঁজে পাওয়া যায় তখন দেখা যায় যে সে মৃত্যুর আগে সুই দিয়ে গলা সেলাই করার চেষ্টা করছিল। আর একজন মহিলা নিজের মুখ সুপবোলের মধ্যে ডুবিয়ে সুইসাইড করে। এই তথ্যগুলো সত্যি অনেক শকিং ছিল, আর এটা এমন প্রথম হোটেল যা আসলে মাইকে কিছুটা হন্টেড মনে হয়। ম্যানেজার মাইককে বলে, তুমি আমার অফিসে বসে 1408 নম্বর রুম সম্পর্কে যা জানতে চাও সব আমি তোমাকে বলছি। এই পুরো ফাইল তোমার সামনে রাখা আছে, তুমি তোমার বইয়ের জন্য কেস স্টাডি করতে পারো। তুমি যত ম্যাটেরিয়াল চাও এখান থেকে সংগ্রহ করে নিতে পারো, কিন্তু প্লিজ সেই রুমে যেও না। কিন্তু মাইক জিজ্ঞেস করে, আমি কি ওই বোতলটা পেতে পারি? ম্যানেজার বোতলটি তার হাতে তুলে দেয় এবং মাইক সেখান থেকে নিজের রুমের দিকে চলে যায়। ম্যানেজারও তাকে লিফটে উঠিয়ে দিয়ে ফ্লোর পর্যন্ত পৌঁছে দিতে আসে। যখন লিফট 14 তলায় পৌঁছায়, ম্যানেজার মাইককে বলে, এখানেই আমার এবং আপনার পথ আলাদা, এরপর থেকে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। মাইক এই কথায় মুঠেও ভয় পায় না। সে সামনে এগিয়ে যায় এবং রুমের দরজা খুলে। রুমটি খুলে মাইক দেখতে পায় যে এই রুমটি একেবারে সাধারণ একটি রুম। নর্মাল ফার্নিচার, সাধারণ লাইট, কিছুই অস্বাভাবিক ছিল না। এখানে পরিষ্কার পরিচ্ছন্নতাও ছিল, যা দেখে মাইক কিছুটা অবাক হয়, কারণ যদি কোনো রুম বহু বছর ধরে বন্ধ থাকে তাহলে সাধারণত সেখানে ধুলো জমে থাকার কথা। এইসব বিষয়ের প্রতি খেয়াল রেখে মাইক বাথরুমে গিয়ে টয়লেট পেপার দিয়ে নিজের ঘাম মুছতে থাকে। তারপর সে আবার রুমে ফিরে আসে।
রুমের থার্মোস্ট্যাট ঠিকমতো কাজ করছিল না, যার কারণে রুমের তাপমাত্রা খুব বেশি বাড়ছিল। তারপর সে তার টেপ রেকর্ডার বের করে এবং রুমের অভিজ্ঞতা রেকর্ড করে। সে বলে সবকিছুই সাধারণ, নর্মাল ফার্নিচার, 2টি পেন্টিং আর কিছু নর্মাল জিনিস। তবে 2টি বিষয় লক্ষণীয় ছিল: মেঝেতে রক্তের দাগ আর অনেক পুরনো একটি আলমারি। এইসব কিছু রেকর্ড করার পর সে জানলার কাছে গিয়ে জানলা খুলে বাইরে তাকায়। বাইরে শুধু কিছু বিল্ডিং এবং ট্রাফিকের গোলমাল দেখা যাচ্ছে। সে এসব বিষয় রেকর্ড করতে করতে হঠাৎ একটি গান শুনে, যেটা শুনে সে ভয় পেয়ে যায়। মাইক পেছন ফিরে তাকিয়ে দেখে গানটি সাইড টেবিলের ওপর রাখা রেডিও থেকে বাজছিল এবং এখন বিছানার ওপর একটি বইয়ের সাথে 2টি চকলেটও রাখা। যে বালিশ মাইক বাঁকা করে রেখেছিল সেটা একদমই সোজা এবং সঠিক জায়গায় রাখা, যেন কেউ এসে সেটি আবার সঠিকভাবে রেখেছে। এবং তাদের 2টি চকলেটও রাখা ছিল, যা আগে সেখানে ছিল না। এইসব কিছু দেখে মাইক কিছুটা বিভ্রান্ত হয়ে যায় এবং তার মনে হয় হয়তো এইসব কিছু ম্যানেজারের কোনো প্ল্যান বা চালাকি হতে পারে। তাই সে বেশি না ভেবেই চকলেট 2টি খেয়ে ফেলে এবং রেডিও বন্ধ করে দেয়। এখন সে নিশ্চিত ছিল যে এটা ম্যানেজারের কাজ এবং সে মনে করে ম্যানেজারের কোনো লোক সেখানে লুকিয়ে আছে। তাই সে তাকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে সে বাথরুমে যায়, যেখানে গিয়ে সে দেখে যে সেই টয়লেট পেপার যা দিয়ে সে তার ঘাম মুছেছিল সেটি সঠিকভাবে আগের জায়গায় রাখা। এত কম সময়ের মধ্যে কিভাবে কেউ এসে সবকিছু ঠিক করে বাইরে চলে যেতে পারে, এই চিন্তা তাকে সত্যিই কিছুটা ভয় পাইয়ে দেয়। তবে রুমের আলমারি, বাথরুম বা বিছানার নিচে কিছুই ছিল না। হঠাৎ মাইকের চোখ ছাদের দিকে যায়, যেখানে একটি ভেন্টিলেশন কম্পার্টমেন্ট ছিল। তখন মাইক ওই দিকে তাকিয়ে বলে, হে, আরো ভালোভাবে ভয় দেখানোর চেষ্টা করো, এইভাবে কিছুই হবে না। রুমের থার্মোস্ট্যাট ভেঙে যাওয়ার কারণে তাপমাত্রা অনেক বেড়ে যায়। মাইক তখন রিসেপশনিস্টকে কল করে। কল রিসিভ করার পর রিসেপশনিস্ট তাকে বলে, আপনি কি এখান থেকে চলে যেতে চান? মাইক উত্তরে বলে, না, আমার রুমের থার্মোস্ট্যাট কাজ করছে না, তাড়াতাড়ি এখানে একজন ইঞ্জিনিয়ার পাঠান। এই কথা বলে সে ফোন কেটে দেয়। তারপর মাইক রুমের সব লাইট বন্ধ করে দিয়ে আল্ট্রাভায়োলেট রশ্মি দিয়ে পুরো রুম পরীক্ষা করতে শুরু করে। সেখানে সে অনেক রক্তের দাগ এবং অদ্ভুত ধরনের চিহ্ন দেখতে পায়। কয়েকবার সে মানুষের ছায়া পর্যন্ত দেখে। এসব দেখে মাইক অনেক ভয় পেয়ে যায় এবং সে সোফায় বসে এসব ঘটনা তার রেকর্ডারে রেকর্ড করতে শুরু করে। ঠিক তখনই তার দরজায় নক হতে থাকে, যেটা শুনে মাইক চমকে যায়। তারপর সে দরজা খুলে এবং দেখে যে একজন ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে আছেন, যিনি মাইককে বললেন, দুঃখিত স্যার, আমি আপনার রুমে ঢুকতে পারবো না, তবে হ্যাঁ, রুমের থার্মোস্ট্যাট ঠিক করতে আমি আপনার সাহায্য করতে পারি। মাইকও জানতো যে সে ভয় পাচ্ছে, তাই ওই ইঞ্জিনিয়ারের দেওয়া পদ্ধতিতে সে নিজেই থার্মোস্ট্যাট ঠিক করে ফেলে। তারপর রুমের তাপমাত্রা অনেকটা ভালো হয়ে যায়। এখন মাইক আরাম করে বিছানায় বসে তার দামি মদ উপভোগ করতে শুরু করে। হঠাৎ আবার রেডিও চালু হয়ে যায় এবং এই সময় সে এতটা চমকে গিয়েছিল যে তার হাত থেকে গ্লাসও পড়ে যায়। রেডিওতে সাউন্ড শোনার পর সে রেগে গিয়ে রেডিও বন্ধ করে দেয়, কিন্তু পরের সেকেন্ডে রেডিও নিজে থেকেই চালু হয়ে যায়। মাইক আরও রেগে রেডিওর সুইচ বন্ধ করে দেয়, কিন্তু তারপর রেডিওর ওপর একটি টাইমার চলতে থাকে। তখন তার ম্যানেজারের কথাগুলো মনে পড়ে, যে বলেছিল এই রুমে কেউ 1 ঘন্টার বেশি থাকতে পারে না, এবং সম্ভবত এটি সেই টাইমারই ছিল। এইসব চিন্তা করতে করতে হঠাৎ করে মাইক কিছুই শুনতে পাচ্ছিল না। সে অবাক হয়ে জানলা খুলে বাইরে সবগুলো আওয়াজ শোনার চেষ্টা করে, কিন্তু সত্যিই সে কিছু শুনতে পায় না। যখন সে জানলার কাছ থেকে সরে আসার চেষ্টা করে, তখন হঠাৎ করে জানলা বন্ধ হয়ে যায় এবং তার হাত জানলার মধ্যে আটকে যায়। অনেক কষ্টে জানলা খুলে সে অবশেষে হাতটা বের করতে পারে, কিন্তু এখন মাইক গুরুতর আহত ছিল। বাথরুমে গিয়ে ঠান্ডা পানি চালিয়ে সে আঘাতটি ধোয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ নলের মধ্য দিয়ে তীব্র গরম পানি চলে আসে আর তার হাত ঝলসে যায় এবং ও যন্ত্রণায় কাতরাতে থাকে। ভয় পেয়ে সে আবার রুমে ফিরে আসে এবং দেখে যে পাশের ফোনটা বেজে উঠছে। ফোনটা তোলার পর রিসেপশনিস্ট বলে, আমি দুঃখিত স্যার, আপনি যে স্যান্ডউইচটি অর্ডার করেছিলেন তা একটু দেরিতে আসছে। এটা শুনে মাইক অবাক হয়ে যায় এবং বলে, আমি কোনো স্যান্ডউইচ অর্ডার করিনি, শুনো, আমি হেরে গেছি, আমাকে তাড়াতাড়ি এই রুম থেকে বের করে দাও এবং একটি ট্যাক্সি বুক করো, আমি আহত, আমাকে হাসপাতালে যেতে হবে। কিন্তু রিসেপশনিস্ট তার কোনো কথা শুনেনি এবং নিজের কথা বলে ফোন কেটে দেয়। এটা দেখে মাইক প্রচণ্ড রেগে যায় এবং দরজা খোলার জন্য যখন সে এগোয়, সে দেখে যে এখন দরজা আটকে গেছে। মাইক ভাবে দরজা মেবি লক হয়ে গেছে, তাই সে চাবি লাগিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু চাবিটাও দরজার ভেতরে ভেঙে যায়। তারপর যখন সে লক খুলতে জোর দেয়, তখন লকটা তার হাতেই চলে আসে, কিন্তু দরজা খুলেনি। এখন মাইক পুরোপুরি ভয় পেয়ে যায়। তার মনে হচ্ছিল দরজায় হাত দিয়ে মারার চেষ্টা করলে হয়তো সাহায্য পাওয়া যাবে, কিন্তু কেউ তার কোনো আওয়াজ শুনতে পায় না। এমনকি সে দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু মনে হচ্ছিল দরজা যেন পাথরের মতো শক্ত। এরপর সে পিনহোল দিয়ে বাইরে তাকানোর চেষ্টা করে, কিন্তু বাইরে দেখার বদলে সে নিজের চোখই উল্টোভাবে দেখতে পায় এবং এটা দেখে সে আরও বেশি ভয় পেয়ে যায়। মাইক যে কোনো উপায়ে এখান থেকে বের হতে যাচ্ছিল, এমন সময় তার মাথায় একটা আইডিয়া আসে। সে জানলার কাছে গিয়ে একটি ল্যাম্প নিচে ফেলে দিয়ে সাহায্য চাওয়ার চেষ্টা করে, কিন্তু অবাক করা বিষয়, সেই ল্যাম্পটি রাস্তায় পড়ার বদলে আকাশ থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর মাইক সামনের বিল্ডিংয়ে একজন মানুষকে বসে থাকতে দেখে, আর সৌভাগ্যবশত সেই মানুষটি মাইককে দেখে ফেলে।
মাইক তাকে ইশারা করে বোঝানোর চেষ্টা করে যে সে এখানে আটকে পড়েছে, কিন্তু সেই মানুষটি এত দূর থেকে তার কথা বুঝতে পারে না এবং ঠিক তার মতো আচরণ করতে শুরু করে। তখন মাইক কাছের একটি ল্যাম্প তুলে নিজের মুখের কাছে আলো ফেলে, আর সামনের মানুষটিও ঠিক একই কাজ করে। তখন মাইক বুঝতে পারে যে যে ব্যক্তি সেখানে বসেছিল ও আর কেউ নয়, মাইক নিজেই। তারপর সে দেখে যে ওই লোকটিকে কেউ পেছন থেকে মারতে যাচ্ছে। যখন মাইক পেছনে তাকিয়ে দেখে তার পেছনেও ঠিক সেই একই লোক দাঁড়িয়েছিল যে এখন তাকে আক্রমণ করতে শুরু করে। মাইক তার হাত থেকে বাঁচার জন্য যথাসম্ভব চেষ্টা করছিল এবং শেষে মাইক তাকে দূরে ঠেলে দেয়। আর যখন সে ফিরে তাকায় তখন সেই লোকটা অদৃশ্য হয়ে যায়। মাইক ভাবে যদি সেই লোকটা এখানে থাকতো তবে 1 সেকেন্ডের মধ্যে সে কোথায় গায়েব হয়ে গেল। পুরো রুমটি পরীক্ষা করে মাইক বুঝতে পারে যে সেই লোকটি এখানে ছিল না। তারপর তার মনে পড়ে যে এখানে আসার আগে ম্যানেজার তাকে একটি বিয়ার দিয়েছিল এবং সে বিছানায় রাখা চকলেটগুলিও খেয়ে ফেলেছিল। সে ভাবে নিশ্চয়ই ওই চকলেট বা মদের মধ্যে এমন কিছু ছিল যা তাকে বিভ্রান্ত করছে। এইসব চিন্তা করেই সে আরাম করে সোফায় বসে যায়। কিন্তু তখন হঠাৎ তার মৃত মেয়ের কণ্ঠ শোনা যায়, যে বলে, ডেডি আমি তোমাকে শুনতে পাচ্ছি। এটি তার মৃত মেয়ের কণ্ঠ ছিল, যা শুনে সে চমকে ওঠে। চারপাশ থেকে এই কণ্ঠস্বর শোনা শুরু হয়। মাইক ভয় পেয়ে দৌড়ে লিভিং রুমে চলে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। তারপর সে জানালার দিকে তাকায়, যেখানে সে দেখে যে দুজন মানুষ জানলা থেকে পড়ে আত্মহত্যা করছে। এটি দেখে সে আরো ভয় পেয়ে যায়। তারপর লিভিং রুম থেকে কারো পড়ে যাওয়ার এবং কষ্ট পাওয়ার আওয়াজ শুনে যায়। সে লিভিং রুমে গিয়ে দেখে যে দেয়াল ভেঙে গেছে এবং ফাটলগুলোর মধ্যে থেকে রক্ত বের হচ্ছে। এসব দেখে মাইক ভাবে যে সে স্বপ্ন দেখছে, কিন্তু এত অদ্ভুত ঘটনাগুলো ঘটার পরও তার স্বপ্ন কেন ভেঙে যাচ্ছে না এটা সে বুঝতে পারছিল না। স্পষ্টভাবে বললে যা ঘটছিল তা আসলেই বাস্তব ছিল। এরপর সে রুমে বসে হোটেলের ম্যাপ দেখে এবং অনুমান করে যে তার রুম থেকে পাশের রুমের জানলার মধ্যে মাত্র 18 ফুটের দূরত্ব। এখান থেকে বের হওয়ার জন্য তার কাছে এই একমাত্র উপায়ই ছিল যে সে নিজের রুমে জানলা দিয়ে বের হয়ে চালনা দিয়ে অন্য রুমে জানলায় পৌঁছাবে। কিন্তু আশ্চর্যজনকভাবে যখন সে জানলা পার করার জন্য ছাদে নামে তখন হঠাৎ করে পুরো হোটেলের সব জানলা অদৃশ্য হয়ে যায়। হতাশ হয়ে সে নিজের রুমে জানলার দিকে ফিরে আসার চেষ্টা করে, কিন্তু তখনই একটি মহিলা তার উপর আক্রমণ করে। মাইক নিচে পড়ে যেতে থাকে, কিন্তু সে ছাদের সীমানা ধরে ঝুলে তার জীবন বাঁচিয়ে নেয়। কোনো রকমে সে জানলার মাধ্যমে আবার রুমের মধ্যে ফিরে আসে। এমন মনে হচ্ছিল যেন সে কোনো ফাঁদে আটকা পড়েছে। পুনরায় গিয়ে যখন সে হোটেলের ম্যাপ দেখে তখন সে আরো বেশি বিভ্রান্ত হয়ে যায়, কারণ পুরো হোটেলের মানচিত্র অদৃশ্য হয়ে গিয়েছিল এবং পুরো হোটেলের জায়গায় এখন শুধু 1408 নম্বর রুমে দেখা যাচ্ছিল। এটি দেখে মাইক যখন রুমের চারপাশে দেখায় তখন সে দেখে যে সমস্ত জানলা দরজাগুলোর সামনে একটি দেওয়াল তৈরি হয়ে গিয়েছে, অর্থাৎ বাইরে যাওয়ার আর কোনো রাস্তাই নেই। এখানকার ফোনও কাজ করছে না, তাই সে তাড়াতাড়ি তার ল্যাপটপ বের করে এবং তার স্ত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করে। সৌভাগ্যবশত ইন্টারনেট চলছিল এবং তার স্ত্রী কলটি রিসিভও করে। তবে সে কিছুটা রেগেছিল কারণ অনেকদিন ধরে মাইক বাড়ি ফিরে আসেনি। মাইক তাকে বলে, এইসব পরে হবে, আগে আমার কথা শোনো। আমি ডলফিন হোটেলে 1408 নম্বর রুমে ফেসে আছি। এটা শুনে তার স্ত্রী বলে, তুমি নিউ ইয়র্কে আছো, তারপরেও বাড়ি ফিরে আসোনি। তার কথা সম্পূর্ণ বলার আগেই ওপরের ফায়ার অ্যালার্ম বেজে ওঠে এবং আগুন নিভানোর জন্য সেখানে ফায়ার স্প্রিংকলার চালু হয়ে যায়, যার কারণে ল্যাপটপে পানি পড়ে এবং ল্যাপটপ বন্ধ হয়ে যায়। রেগে গিয়ে সে একটি হাতুড়ি দিয়ে ফায়ার স্প্রিংকলারটি ভেঙে দেয় এবং তখনই সে আবার ছাদের ভেন্টিলেশন দেখতে পায়। এখন সেই ভেন্টিলেশন দিয়ে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। সে স্ক্রু দিয়ে এটি খুলে ওপরে চলে যায়। একটু দূরত্ব পাড়ি দেওয়ার পর সে আরেকটি রুম দেখতে পায়, যেখানে একজন মহিলা তার মেয়েকে খাবার খাওয়াচ্ছিল। সে ওই মহিলাটিকে ডাক দিয়ে সাহায্যের জন্য আহ্বান করে। যখন ওই মহিলা ওপরে তাকায় তখন মাইক ভয় পেয়ে যায়, কারণ সে তার স্ত্রীকে দেখতে পায় এবং সেই ছোট মেয়ে যে তার স্ত্রী কোলে ছিল এটি তার মেয়ে। ভয় পেয়ে সে পরবর্তী রুমের দিকে এগিয়ে যায়, যেখানে নিচে মাইক তার বাবাকে দেখে। এটা দেখে মাইক তার অতীত মনে করতে শুরু করে, তার পুরনো ভুলগুলো মনে পড়তে থাকে। তার একটি সুখী পরিবার ছিল, কিন্তু একদিন সে জানতে পারে যে তার মেয়ের ক্যান্সার হয়েছে, যার কারণে সে কিছুদিনের মধ্যেই মারা যাবে। এই সময়টা মাইক এবং তার স্ত্রীর জন্য খুবই কঠিন ছিল। মাইকের স্ত্রী সৃষ্টিকর্তায় বিশ্বাস করতেন এবং সে এই বিষয়টি বুঝতে পেরেছিল যে যা কিছু সৃষ্টিকর্তা তা তার কাছে ফিরিয়ে দেওয়া উচিত, এবং তাই সে তার মেয়েকে বলে, দেখো, একদিন আমাদের সবাইকে গড়ের কাছে যেতে হবে এবং যখন আমরা সেখানে যাব তখন আমরা জান্নাতে পৌঁছাবো। ওইখানে সব কিছু আছে এবং আমরা সেখানে গডকেও দেখতে পাবো। আসলে সে তার মেয়েকে মৃত্যুর জন্য প্রস্তুত করছিল, কিন্তু মাইক মনে করে যে তার স্ত্রীর উচিত তার মেয়েকে বেঁচে থাকার জন্য সাহস বা উৎসাহ দেওয়া। এর কিছুদিন পর তাদের মেয়ের মৃত্যু হয়ে যায়। এই মৃত্যুর জন্য মাইক তার স্ত্রীকে দোষারোপ করে, কারণ তার মধ্যে যদি তার স্ত্রী তার মেয়েকে বেঁচে থাকার জন্য উৎসাহ দিত তাহলে হয়তো তাদের মেয়ে আজ বেঁচে থাকতো। মাইকের এই কথাবার্তা শুনে তার বাবা বিরক্ত হয়ে যান এবং তিনি মাইককে বোঝানোর চেষ্টা করেন যে এতে তার স্ত্রীর কোনো দোষ নেই, এটা আসলে সৃষ্টিকর্তারই একটি পরিকল্পনা, তুমি তাকে দোষী বলা বন্ধ করো। এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় এবং শেষে মাইক তার বাবাকে বাড়ি থেকে বের করে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কিছুদিন পর মাইক নিজেও তার বাড়ি ছেড়ে চলে যায়, কারণ সে তার স্ত্রীর সঙ্গে বিরক্ত হয়ে পড়েছিল।
আজ এই পরিস্থিতিতে সে তার সমস্ত অপরাধের জন্য নিজেকে দোষী মনে করছিল। যাই হোক, এখন তাকে এই বিপজ্জনক জায়গা থেকে বের হতে হবে। যখন সে এগোয় তখন সে একটি মৃতদেহ দেখতে পায়, যা জাল দিয়ে ঢাকা ছিল এবং তার উপর ধুলো জমেছিল, যেন এটি অনেক বছরের পুরনো। মাইক দেখে যে ওই লাশটির গলায় সুই সুতো লাগানো ছিল, অর্থাৎ এটি সেই ব্যক্তির লাশ যে প্রথমে এই রুমে আত্মহত্যা করে। মাইককে দেখার সাথে সাথেই সেই মৃত ব্যক্তি হঠাৎ জীবিত হয়ে ওঠে এবং মাইককে তাড়া করতে শুরু করে। মাইক তাকে এড়ানোর জন্য পেছনে পেছনে দৌড়াতে থাকে, কিন্তু সেই মৃত ব্যক্তি মাইককে ধরে ফেলে। নিজেকে বাঁচানোর জন্য মাইক তাকে জোরে লাথি মারে এবং সামনে চলে যায়। এরপর সে দ্রুত ভেন্টিলেশন ডকের মধ্য দিয়ে রুমে ঝাঁপ দেয় এবং আবার 1408 নম্বর রুমে চলে আসে। এখন তার মন পুরোপুরি ভেঙে যাচ্ছিল। সে নিজেকে স্বাভাবিক রাখতে অ্যালকোহল পান করার সিদ্ধান্ত নেয় এবং যখন সে ফ্রিজ খুলে তখন সে ফ্রিজের মধ্য দিয়ে হোটেলের ম্যানেজারকে দেখতে পায়, যে তাকে বলে, তাহলে বলো মাইক, এখনো কি তুমি ভূতের উপর বিশ্বাস করো না? মাইক উত্তর দেয়, এটা তোমারই চালাকি, তাই না? তুমি এসব কিছু করেছো আমাকে পাগল বানানোর জন্য। কি চাও তুমি? ম্যানেজার তাকে বলে, আমি এটা জানাতে চাই যে জিনভূত এই পৃথিবীরই অংশ এবং এই পৃথিবী গড় তৈরি করেছিলেন। এই সমস্ত ব্যাখ্যা শুনে মাইক ম্যানেজারকে গালিগালাজ করতে থাকে। তবে আমাদের দেখানো হয় যে মাইক ম্যানেজারকে নয় বরং ফ্রিজকে গালিগালাজ করছিল। ফ্রিজ বন্ধ করে মাইক যখন পেছনে ফিরে তখন সে একটি বাইবেল দেখতে পায়। বাইবেলটি তুলে নিয়ে মাইক বলে, ঠিক আছে, আমার বিশ্বাস হয়েছে। যদি এই পৃথিবীতে জিনভূত থাকে তাহলে গড় অবশ্যই থাকবেন। এটা বলার পর সে বাইবেল খুলে, কিন্তু সেটা খুলে সে দেখে যে এখানে সব পৃষ্ঠা ফাঁকা। এমন সময় হঠাৎ করে ঘরটির মধ্যে ঠান্ডা এত বেড়ে যায় যে সে ঠান্ডা একদম পাগল হয়ে যাচ্ছিল। নিজেকে গরম রাখতে সে একটি কম্বল চাপে এবং ঘরের কিছু জিনিস পুড়িয়ে ফেলতে শুরু করে। চারপাশে বরফ জমে যাচ্ছিল। এখন মাইক মনে করে যে সে সম্ভবত নরকেই চলে এসেছে। তারপর হঠাৎ করে তার ল্যাপটপ থেকে একটি আওয়াজ আসে। ল্যাপটপে তার স্ত্রী এখনো ভিডিও কলে ছিল। মাইক তাড়াতাড়ি ল্যাপটপ খুলে এবং স্ত্রীকে বলে, দ্রুত পুলিশ ডাকো। তখন তার স্ত্রী উত্তর দেয়, পুলিশকে তো আমি অনেক আগেই কল করে তোমার ব্যাপারে জানিয়ে দিয়েছি। পুলিশ 1408 নম্বর রুমে গিয়েছিল, কিন্তু সেখানে কিছুই ছিল না। তার স্ত্রী তাকে বলে, আমি 15 মিনিটের মধ্যে ওইখানে আসছি। তখন মাইক টাইমারে তাকিয়ে দেখে যে আর মাত্র 2 মিনিট বাকি আছে। সে জানে যে তার স্ত্রী এখানে এলে বিপদে পড়তে পারে, তাই সে তাকে এখানে আসতে মানা করে। কিন্তু হঠাৎ কম্পিউটার স্ক্রিনে মাইকের ছায়া কথা বলতে শুরু করে, হ্যাঁ ঠিক আছে, তুমি 15 মিনিটের মধ্যে এখানে আসো। মাইক বুঝতে পারে যে এই রুমটা 2 মিনিটের মধ্যে তাকে তো নিজের শিকার বানাবে এবং পরে তার স্ত্রীকে ওইভাবে মারতে চায়। টাইমার শেষ হওয়ার সাথে সাথে ঘরটির মধ্যে ঝড় শুরু হয়ে যায় এবং দেয়ালে রাখা সমস্ত ফটো জীবিত হয়ে ওঠে। এবং যখন মাইক সামনে থাকা পেন্টিংয়ে হাতুড়ি মারে তখন সমুদ্রের পেন্টিং থেকে যেন সমুদ্রের সমস্ত পানি তার ঘরে চলে আসে এবং মাইক ডুবে যায়। এরপর যখন তার চোখ খুলে তখন সে সমুদ্রের তীরে ছিল এবং এটা সেই দৃশ্য যখন মাইক প্রথম সিসাইডে অজ্ঞান হয়ে গিয়েছিল। এই সময় যে ব্যক্তি মাইককে দেখে সাহায্য করতে আসে সে তাকে একটি হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে মাইকের স্ত্রীও তাকে দেখতে আসে। মাইক জ্ঞান ফিরে পেয়ে সমস্ত কিছু জানায় যে ডলফিন হোটেলে 1408 নম্বর রুমে তার সাথে কি কি ঘটেছিল। সে তার স্ত্রীকে বলে, তুমি সেখানে যাও না, তুমি যাওনি তো সেখানে? মাইকের স্ত্রী বলে, না, আমি সেখানে যাইনি। তাছাড়া তুমি আমাকে কোনো কলও করোনি। মাইক বলে, তুমি অনেক বিপদ থেকে বেঁচে এসেছো, তাই তোমার এমন হ্যালুসিনেশন হচ্ছে। মাইকেরও সেটাই মনে হয়। কিন্তু যাই হোক, এরপর থেকে সে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করতে শুরু করে। তবে এখনোই তার চিন্তা ছিল যদি এই কিছু স্বপ্নই হয়ে থাকতো তাহলে সে এখনো কেন এগুলো ভুলে যাচ্ছে না, যেন এই সব কিছুই তার সাথে সত্যি সত্যিই ঘটেছিল। এই অভিজ্ঞতার উপর ভিত্তি করে মাইক একটি বই লেখে। বইটি পাবলিশারের কাছে জমা দিতে পোস্ট অফিসে গেলে সে দেখতে পায় সেখানে ডলফিন হোটেলের মালিকের ছেলে দাঁড়িয়ে আছে। আশেপাশের সব লোক হঠাৎ করে ডলফিন হোটেলের স্টাফে রূপান্তরিত হয়ে যায়। এইসব লোক হাতুড়ি দিয়ে সেই পোস্ট অফিসের দেয়াল ভাঙতে থাকে এবং হঠাৎ করে মাইক আবার সেই 1408 নম্বর রুমে ফিরে আসে। এখন এই রুমটি ধ্বংসস্তূপের মতো দেখাচ্ছিল। মাইক কিছু বুঝে উঠতে পারছিল না যে তার সাথে কি ঘটছে। তখন তার মেয়ে কিটি তার সামনে এসে দাঁড়ায়। মাইক তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে, কিন্তু ঠিক পরের সেকেন্ডে কিটিও পুড়ে ছাই হয়ে যায়। এটা দেখে মাইক ভেতর থেকে ভেঙে পড়ে। এরপর সে আবার রেডিওর দিকে তাকায় এবং দেখে যে 1 ঘন্টা টাইমার শেষ হয়ে গেছে। টাইমার শেষ হওয়ার সাথে সাথেই ঘরটি আগের মতো স্বাভাবিক হয়ে যায়। ঠিক তখনই কল রিং বাজে। সে ফোন তুলে এবং দেখে যে রিসেপশন থেকে কল এসেছে। মাইক রেগে গিয়ে বলে, তোমরা কি চাও, আমাকে মেরে ফেলছো না কেন? এর উত্তরে তাকে রিসেপশনিস্ট বলে, আপনি চাইলে প্রতি ঘন্টায় এমনই সার্ভিস উপভোগ করতে পারেন, আর যদি না চান তাহলে আমাদের এক্সপ্রেস চেক আউট সার্ভিস নিতে পারেন। এটা শুনে মাইক ভাবে হয়তো তার বাঁচার কোনো সুযোগ আছে। চেক আউট করার জন্য যখন সে পাশের রুমে যায় তখন সে একটি ফাঁসির দড়ি ঝুলতে দেখে। তখনই সে বুঝে যায় যে এখানে চেক আউট মানে আত্মহত্যা করা। এখন সে পুরো ক্লিয়ার হয়ে যায় যে কেন মানুষ এখানে এসে আত্মহত্যা করে। আসলে এই রুমই মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করত। এখন এসব ভাবতে ভাবতে মাইক আয়নায় নিজের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। এই দৃশ্য দেখে সে ভয় পেয়ে যায় এবং আবার ফোনের কাছে যায় এবং রিসিভার তুলে বলে, আমি চেক আউট করবো কিন্তু আমার নিজের পদ্ধতিতে। তারপর মাইক পুরো ঘরে আগুন লাগিয়ে দেয়। আসলে তার পরিকল্পনা ছিল সে নিজে তো এখানে মরবে, সাথে সাথে এই পুরো রুম ধ্বংস করে যাবে।
যাতে ভবিষ্যতে এখানে আর কারো মৃত্যু না ঘটে। 1408 নম্বর রুমে আগুন লাগার কারণে পুরো হোটেলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। সেখানে মাইকের স্ত্রী উপস্থিত হয়, যে পুলিশকে জানায় আমার স্বামী 1408 নম্বর রুমে আটকে আছে, তাকে বাঁচানোর চেষ্টা করুন। কিন্তু পুলিশ জানায় 1408 নম্বর রুম এখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, এখন আর কিছুই করার নেই। এরপর দেখা যায় রুমটি পুড়ে যাওয়ার সাথে সাথে রুমের বাইরে লেখা 1408 নম্বরটি যেন রক্তের মতো গলে মুছে যায়। এর অর্থ এই অভিশপ্ত রুমটি চিরতরে শেষ হয়ে গেছে। এই ঘটনার পর মাইকেল ফিনারেল দেখানো হয়, যেখানে ডলফিন হোটেলের ম্যানেজার উপস্থিত হয়। সে মাইকের কিছু জিনিস নিয়ে আসে, যা সে মাইকের স্ত্রীকে দেয়, কিন্তু তার স্ত্রী সেই জিনিসগুলো গ্রহণ করে না। তখন ম্যানেজার তাকে বলে, আপনার স্বামীর মৃত্যুতে আমাদের লাভই হয়েছে, তার মৃত্যুর সাথে ওই রুমটিও ধ্বংস হয়ে গিয়েছে, যেখানে আরও কোনো মানুষের মৃত্যু ঘটতে পারত। এইটা বলে সে সেখান থেকে চলে যায়। যখন সে গাড়িতে বসে তখন সে তার পেছনের সিটে মাইকের পুরো লাশ দেখতে পায়, কিন্তু সে এটা তার মনের ভুল বলে গাড়ি চালাতে শুরু করে। তারপর আমরা আবার সেই 1408 নম্বর রুম দেখতে পাই, যেখানে মাইক দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। আর এই দৃশ্য দেখেই মুভিটা এখানে শেষ হয়। মুভিটা আমাদের এই শিক্ষা দেয় যে এই পৃথিবী আসলে সৃষ্টিকর্তাই তৈরি করেছেন এবং জিন ভূত এই পৃথিবীরই অংশ।